সীমা তার বাবা জমিদার রামরতন বাবু এবং মা কমলা দেবীর সঙ্গে বাস করে। সীমা দেখতে খুবই সুন্দর ছিল। তাদের পাশের গ্রামের এক ভালো যুবক তরুণের সঙ্গে সীমার বিয়ে ঠিক করে। তরুণ সরকারি দপ্তরে চাকরি করে, আর সীমাকে দেখা মাত্রই তরুণ এবং তার বাবা মায়ের সীমাকে খুবই পছন্দ হয়। ফলে তারা বিয়ের দিন ঠিক করে ফেলে। আর যতই বিয়ের দিন এগোতে শুরু করে, ততই গ্রামের জমিদার রামরতন বাবুর বাড়ি আলোর রোশনাতে সেজে ওঠে। সীমার বিয়ের আগে সবাই খুবই আনন্দ করে। তার গায়ে হলুদ এবং মেহেন্দির অনুষ্ঠানও পালন করে এবং সবাই ভীষণ পরিমাণে নাচানাচি করে। সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর বিয়ের দিন সীমা বেনারসি শাড়ি পরে তৈরি হয়, আর অন্যদিকে তার বরযাত্রীও চলে আসে। চল সীমা, তোর বর চলে এসেছে, আর তোর মা বলছে তোর মুখে ঘোমটাটা চাপা দিয়ে দিতে, কারণ তোর যখন বিয়ে হবে তখন তোর বর মুখ থেকে ঘোমটা খুলবে। এই কথা বলে হিলি সীমাকে বিয়ের মণ্ডপের দিকে নিয়ে যায়, আর সেই সময় হঠাৎ করে সারা বাড়ির আলো নিভে যায়। ফলে বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই খুবই ভয় পেয়ে যায়। এ বাবা, এ কি হলো? আমি তো জেনারেটর বলেছিলাম, কিন্তু হঠাৎ করে এরকম কারেন্ট অফ হয়ে গেল কেন? বিরজু, যা তো একবার দেখে আই তো ফিউজ চলে গেছে কিনা। আমাদের আর ভালো লাগে না এই গ্রামে থাকতে থাকতে। এই কারেন্টের সমস্যা জ্বালিয়ে খাচ্ছে একেবারে। সবাই মিলে বিয়ে বাড়িতে অন্ধকারের মধ্যে ইলেকট্রিসিটি আসার অপেক্ষা করে। হঠাৎ করে আগের মতো আলো জ্বলে ওঠে এবং সঙ্গে সঙ্গে বিয়ের সানাইও বেজে ওঠে। তখন সীমার হবু শাশুড়ি মা পরিদেবী সীমার কাছে এসে বলে, বৌমা, তুমি এখন মুখ থেকে ঘোমটাটা খুলতে পারো, কারণ এক্ষুনি তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। তাই আমি তোমার ঘোমটা খুলে তোমার মুখটা দেখতে চাই, যে তোমাকে কতটা সুন্দর সাজিয়েছে। তাই তুমি একদম আমার সামনে লজ্জা পেও না। না, আসলে আমি বলতে চাইছি যে এরকম ভাবে ঘোমটা খুলবেন না, দয়া করে আমার ঘোমটা খুলবেন না। আমি বুঝতেই পারছি বৌমা, তুমি আমার সামনে লজ্জা পাচ্ছ, কিন্তু লজ্জা পাওয়ার তো কোনো কারণ নেই। কিছুক্ষণ পর তুমি আমার বাড়ির বউ হিসাবে যাবে, আর আমি তোমার মুখ তো তখনই দেখতে পাবো। তাই আমি এখনই তোমার মুখ দেখতে চাই। তোর শাশুড়ি মা যখন এতবার করে তোকে ঘোমটা খুলতে বলছে, তাহলে তুই ঘোমটা খুলে দে মা, লজ্জা পাস না, আর তাড়াতাড়ি বিয়েটা হয়ে যা, তাহলেই আমার শান্তি। এই বলে পরিদেবী যখন তার হবু বৌমার মাথার ঘোমটা খুলে দেয়, তখনই সেখানে সীমার বদলে তার বান্ধবী হিলিকে দেখে পরিদেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কারণ সীমার জায়গায় তার বান্ধবী হিলি বেনারসি শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়ে থাকে, যা কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারে না। কেউ কিছুতেই ভেবে উঠতে পারে না যে কিভাবে এরকম ঘোমটার তলায় বৌমা অদল বদল হয়ে যেতে পারে। একি, এরকম আমার বৌমা অন্ধকারের মধ্যে অদল বদল হয়ে গেল কি করে? দাদা, আপনারা শেষ পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন বলে আমাদের সঙ্গে ঠকবাজি করলেন। ছি, আমরা নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমাদের হবু বৌমা কোথায় গেল? এখানে ওর বান্ধবী কি করে চলে আসলো? হিলি, সত্যি কথা বল, আমার মেয়ে কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুই কি করে এখানে সেজে গুজে দাঁড়িয়ে আছিস। দয়া করে চুপ করে থাকিস না, আর বল আমার মেয়ে কোথায়? আজকে আমার মেয়ের বিয়ে। সবাই মিলে হিলিকে চেপে ধরলে সে ভয়ের চোটে সব সত্যি কথা বলতে শুরু করে। কাকু, সীমাকে পাশের গ্রামের ডাকাত মঙ্গল অন্ধকারের মধ্যে তুলে নিয়ে গেছে, কারণ ও কিছুতেই ওর বিয়ে হতে দেবে না। সবাই যখন বিয়ে বাড়িতে ব্যস্ত ছিল, তখন সেই সুযোগ নিয়ে ডাকু মঙ্গল লোডশেডিং করে দিয়েছিল, আর জোর জবরদস্তি করে সীমাকে তুলে নিয়ে গেছে, আর আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছে। তাই জন্য আমি এরকম বিয়ের বেনারসি পরে ঘোমটার তলায় দাঁড়িয়ে আছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু করতে পারিনি। হিলির মুখে এমন কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, আর রামরতন জমিদার নিজের বন্দুক নিয়ে মঙ্গল ডাকুকে মারবে বলে ঠিক করে, কারণ তাদের মধ্যে বরাবরই শত্রুতা ছিল। কিন্তু অন্যদিকে এরকম ঘোমটার নিচে বউ বদল হয়ে যাওয়ার ফলে সীমা শ্বশুরবাড়ির পরিবার কিছুতেই সীমার সঙ্গে নিজেদের ছেলের বিয়ে দিতে চায় না। দেখুন দাদা, আপনারা যদি আপনার মেয়েকে এখন খুঁজে নিয়ে আসেন, তবুও কিন্তু আমি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না, কারণ ওই বদমাইশ ডাকাত আপনার মেয়ের সঙ্গে কি করবে না করবে কোনো ঠিক নেই। তাই আমরা বরযাত্রী নিয়ে ফিরে গেলাম। এই বলে পরিদেবী বরযাত্রী নিয়ে ফিরে যায়, কিন্তু কমলা দেবী এবং রামরতন বাবু ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। অন্যদিকে মঙ্গল ডাকু সীমাকে নিয়ে একটি গুহার মধ্যে চলে যায়, আর সেখানে গিয়ে সীমার হাত পা বেঁধে তাকে ফেলে রাখে। ফলে সীমাও প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দয়া করে আমাকে ছেড়ে দে, তুই আমাকে কেন এখানে ধরে নিয়ে এসেছিস? বদমাইশ মঙ্গল ডাকু, আমার বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু তোকে মেরে ফেলবে। আজকে আমার বিয়ে, আর কিছুক্ষণ পর আমি অন্য একজনের বাড়ির বউ হব, আর তুই আমাকে এখানে বেঁধে নিয়ে চলে এসেছিস। আমাকে ছেড়ে দে। সীমার কথা শুনে মঙ্গল ডাকু জোরে জোরে হেসে ওঠে, আর সে কিছুতেই সীমাকে ছেড়ে দিতে চায় না। অন্যদিকে গুহার মধ্যে উপস্থিত মঙ্গল ডাকুর বউ বিমলা এরকম বিপদ দেখে ভীষণ পরিমাণে ভয় পায়, আর সেও তার স্বামীকে বলে সীমাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু মঙ্গল ডাকাত কারোর কোনো কথা শুনতে চায় না।
দয়া করে তুমি অন্য কারোর বাড়ির সম্মানের সঙ্গে এভাবে খেলো না। মেয়েটার কিছুক্ষণ পর বিয়ে হবে, তাই তুমি দয়া করে ওকে ওর বাবার কাছে ফেরত দিয়ে এসো। এরকম ভাবে ও জীবনের ক্ষতি করো না, আমি তোমার হাতে পায়ে ধরছি। একদম চুপ করে থাকবি, তা নাহলে তোকে আমি মেরে ফেলবো। আর এই মেয়েকে আমি এখন ছাড়বো না, আমি ওকে ঘরের মধ্যে বন্ধ করে রাখবো যতক্ষণ না পর্যন্ত ও মরে যায়, তবেই আমার বদলা পূরণ হবে। ওর বাবা ভীষণ বদমাইশ, তাই এখন যখন নিজের মেয়েকে হারাবে তখন বুঝতে পারবে আপনজন মারা গেলে কিরকম কষ্ট লাগে। এই বলে মঙ্গল ডাকাত কিছুতেই সীমাকে ছাড়তে চায় না। অন্যদিকে সীমার বাবা মা দলবল নিয়ে জঙ্গলের মধ্যে নিজের মেয়েকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা কোথাও সীমার কোনো খোঁজ পায় না। ফলে রামরতন বাবু ভীষণ পরিমাণে হতাশ হয়ে পড়ে আর নিজের মেয়েকে খুঁজে না পেয়ে সে বাড়িতে এসে মাথায় হাত দিয়ে বসে থাকে। অন্যদিকে সে পুলিশকেও ফোন করে সব খবরাখবর জানিয়ে দেয়, কিন্তু পুলিশের পক্ষে মঙ্গল ডাকাতের ঠিকানা পাওয়া সম্ভব নয়, কারণ মঙ্গল ডাকাত সবসময় নিজের চেহারা বদলে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। একবার আমি তোর খবর পাই বদমাইশ ডাকাত, তোকে আমি মেরে ফেলবো। তোর যা শত্রুতা আমার সাথে, কিন্তু তুই শেষ পর্যন্ত আমার মেয়ের ক্ষতি করলি। আমি কিছু জানি না, তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে খুঁজে নিয়ে এসো। জানি না মেয়েটা কেমন আছে, কিছু খেতে পারছি কিনা। আমার মেয়েটার উপর মনে হয় ডাকাত ভীষণ পরিমাণে অত্যাচার করছে। এতদিনে আমার মেয়েটা মনে হয় মরে গেছে। আমার তো ভাবলেও বুক কেঁপে উঠছে। তুমি দয়া করে আমার মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এসো। এইভাবে সীমার বাবা মা ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে, আর সেই সাথে তারা নিজেদের খোঁজও চালিয়ে যায়, কিন্তু তবুও তারা সীমার কোনো খোঁজ পায় না। অন্যদিকে মঙ্গল ডাকাত সীমাকে গুহার মধ্যে বন্ধ করে একটা বড় পাথর গুহার মধ্যে চাপা দিয়ে দেয়, যাতে সীমা পালাতে না পারে। কিন্তু বিমলা দয়ালু হওয়ায় সে সীমাকে রুটি এবং তরকারি খেতে দেয়। তুমি চিন্তা করো না, আমি মঙ্গলকে নিশ্চয়ই বোঝাবো যে তোমাকে তোমার বাবা মায়ের কাছে দিয়ে আসতে। আর এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ ও যদি দেখে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না, আমি কিছু খেতে চাই না। তোমার বরের জন্য আমার বিয়ে ভেঙে গেল, আর তোমার বরের সঙ্গে আমার বাবার এতদিনের কিসের শত্রুতা আমি কিছুই বুঝতে পারি না। আর উনি এরকম ডাকাতি বা হয়ে গেলেন কি করে? আমার কিছু ভালো লাগছে না, আমার বিয়ে ভেঙে গেল। তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। এমন সময় সেখানে মঙ্গল ডাকাত চলে আসে, আর সে যখন দেখে যে তার বউ এরকম শত্রুর মেয়েকে হাতে করে খাইয়ে দিচ্ছে, তখন তার চোখ একেবারে রাগের চোটে রক্তবর্ণ হয়ে ওঠে, আর সে নিজের বউয়ের হাত থেকে খাবার নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তোর এত বড় সাহস, তুই আমার শত্রুর মেয়েকে নিজের হাতে খাবার খাওয়াচ্ছিস? ওকে একদম খেতে দিবি না বলেছিলাম তো। ও এখানে পড়ে পড়ে মরে যাক, আমি সেটাই চাই, তাহলে আমার বোনের আত্মা শান্তি পাবে। এই বলে মঙ্গল ডাকাত পুরানো দিনের কথা মনে করতে শুরু করে। আজ থেকে প্রায় 25 বছর আগে মঙ্গল ডাকাত তার বোনের সঙ্গে সুখে শান্তিতে সংসার করত, কিন্তু সেই সময় সে ডাকাত ছিল না। তুই চিন্তা করিস না বোন, আমি তোর সাথে রামরতনের বিয়ে দেবো। আর কে বলেছে উনি তোকে পছন্দ করে না? আমি যাচ্ছি, গিয়ে রামরতন বাবুর সাথে কথা বলছি, আর তুই ওদের বাড়ির ঠিকই বউ হবি, বুঝেছিস? এই বলে মঙ্গল নিজের বোনকে নিয়ে রামরতন বাবুর বাড়িতে যায়, কিন্তু মঙ্গল যেহেতু গরিব ছিল তাই কিছুতেই গ্রামে জমিদার তার বোনকে বিয়ে করতে চায় না, আর জমিদার মঙ্গলের বোনের সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করে। আর এই কষ্ট মঙ্গলের বোন কিছুতেই সহ্য করতে পারে না, ফলে সে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করে। এরকম পুরানো কথা মনে পড়লে মঙ্গল ডাকাতের চোখে জল চলে আসে, এমনকি সীমাও তার বাবার কাণ্ডকীর্তির জন্য চুপ করে থাকে। আমি সেই জন্যই তোকে তোর বিয়ের দিন তুলে নিয়ে এসেছি, যাতে তোর বিয়ে হতে না পারে। আমি চাই আমার বোন যেমন কষ্ট পেয়ে মারা গেছে, তুইও ঠিক সেই রকম ভাবে মরবি, তাহলে তোর বাবা বুঝতে পারবে আপনজন হারানোর কষ্ট কাকে বলে। যখন সারা জীবন চোখের জল ফেলবে তখনই আমার বদলা পূরণ হবে। এরকম বদলা পূরণ করলে শান্তি পাওয়া যায় না মঙ্গল, তুমি ভুল করছো। তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি বুঝতে পারছি আমার বাবা তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে, কিন্তু এতে আমার কি অন্যায় বলো? আমাকে দয়া করে তুমি ছেড়ে দাও। মঙ্গল কিছুতেই সীমার কথা শুনতে চায় না। অন্যদিকে মঙ্গলের ছেলে গুড্ডু বাইরে পাথর নিয়ে খেলা করতে করতে একটা সাপ তার সামনে চলে আসে, কিন্তু গুড্ডু সাপটিকে দেখতে পায় না, আর সাপ গুড্ডুর পায়ে কামড়ে দিলে গুড্ডু তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় বিমলা যখন বাইরে যায়, তখন নিজের ছেলের এরকম অবস্থা দেখে সে কাঁদতে কাঁদতে ভেতরে এসে বলে, তুমি এই মেয়েটাকে পরে শাস্তি দেবে, আগে বাইরে চলো। আমাদের ছেলের মুখ থেকে গ্যাজলা উঠে অজ্ঞান হয়ে পড়ে আছে, মনে হয় আমাদের ছেলেকে সাপে কামড়েছে। কতবার বলেছি তুমি এই গুহা ত্যাগ করো, না হলে আমাদের জীবনে বিপদ হবে। দেখেছো আজকে তোমার এই গুহার জীবন কাটানোর জন্য আমাদের ছেলের প্রাণ যেতে বসেছে। এখনই আমাদের ছেলেকে কোনো কবিরাজ কিংবা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যাতে শরীর থেকে বিষ বেরিয়ে যায়, তা নাহলে আমাদের ছেলে মারা যাবে। আমি আমার ছেলেকে আর হারাতে চাই না, একবার বোনকে হারিয়েছি, আমি আর কাউকে হারাতে চাই না। এই কথা শুনে মঙ্গল খুবই ভয় পেয়ে যায়, আর সে বাইরে গিয়ে দেখে যে তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। এর ফলে মঙ্গলও খুব কান্নাকাটি করতে থাকে।
মঙ্গল কোনো রকমে তার ছেলেকে গুহার মধ্যে তুলে নিয়ে আসে। তুমি এরকম করে কান্নাকাটি করো না মঙ্গল, আর দয়া করে আমার হাত পা তুমি খুলে দাও, কারণ আমি একজন ডাক্তার। আমি চেয়েছিলাম পাশের গ্রামে বিয়ে করে গরিব মানুষদের সেবার জন্য একটা চিকিৎসা কেন্দ্র খুলবো, কিন্তু তুমি তোমার স্বপ্নে জল ঢেলে দিয়েছো। আর এখন একমাত্র আমি তোমার ছেলেকে সুস্থ করতে পারবো, তাই তুমি আমাকে ছেড়ে দাও। তুমি সত্যি ডাক্তার? ঠিক আছে, আমি এক্ষুনি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি দয়া করে আমার ছেলের প্রাণ বাঁচিয়ে দাও। আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। তুমি এক্ষুনি আমার ছেলের প্রাণ বাঁচাও। এই বলে মঙ্গল ডাকার সঙ্গে সঙ্গে সীমাকে মুক্ত করে দেয়, আর সীমা তাড়াতাড়ি করে গুড্ডুর চিকিৎসা শুরু করে এবং গুড্ডুর পা থেকে সাপের বিষও বের করে দেয়। এর ফলে গুড্ডু সঙ্গে সঙ্গে নিজের চোখ খোলে। সীমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আজকে আমার ছেলেকে সুস্থ না করতে তাহলে আমার ছেলে বাঁচতো না। কিন্তু আমার বর তোমার সঙ্গে অনেক অন্যায় করেছে, কিন্তু তবুও তুমি আমার ছেলেকে সুস্থ করে তুলেছো। হ্যাঁ, আমিও বিশ্বাস করতে পারছি না। আমি তোমার সাথে অনেক বড় ভুল করেছি তোমাকে এই গুহায় বন্ধ করে। কিন্তু তুমি চাইলে আমার ছেলেকে মেরে ফেলে সেই বদলা নিতে পারতে, কিন্তু তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো। তাই তুমি আমাকে ক্ষমা করে দাও সীমা। তুমি আমার মেয়ের মতো। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আমি বদলার আগুনে জ্বলে জ্বলে একেবারে খারাপ হয়ে গিয়েছিলাম। এরকম বদলার আগুনে জ্বলে আমি নিজের জীবন নষ্ট করে দিয়েছি, আর আমাকে বদলার আগুন ডাকাত হতে বাধ্য করেছিল। কিন্তু আমি আর ডাকাতি করব না। আমি নিজেকে শুধরে নেব আর সাধারণ জীবন যাপন করব। এভাবেই মঙ্গল ডাকাত সীমার কাছে ক্ষমা চায়, আর বিমলা তখন মঙ্গলকে বলে সীমাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসতে। ফলে মঙ্গল ডাকাত তৎক্ষণাৎ সীমাকে গুহা থেকে বাইরে নিয়ে এসে রামরতন বাবু এবং কমলা দেবীর কাছে ফিরিয়ে নিয়ে যায়। সীমার বাবা মা সীমাকে দেখে খুবই খুশি হয়। সীমা তখন তার বাবা মায়ের সামনে সমস্ত সত্যি ঘটনা বলে। এর ফলে রামরতন বাবুও প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে, আর সে মঙ্গলের বোনের মৃত্যুর জন্য মঙ্গলের কাছে ক্ষমা চায়, আর মঙ্গলও তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেই সাথে মঙ্গল সাধারণ জীবনযাপন করতে শুরু করে। সেদিন যদি ঘুমটা তলায় বউ পরিবর্তন না হয়ে যেত তাহলে এতক্ষণ তোর বিয়ে হয়ে যেত। আমার খুব খারাপ লাগছে সীমা, তোর জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল। সেই সময় পরিদেবী নিজের ভুল বুঝতে পারে এবং আবার রামরতন বাবুকে ফোন করে। আপনারা সম্ভ্রান্ত জমিদার পরিবার, তাই আপনাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। এখন যদি আমাদের মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটতো আর আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা যদি আমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিত তাহলে আমাদের খুব খারাপ লাগতো। তাই আমরা ঠিক করেছি আপনাদের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। সত্যি আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক ভালো মানুষ যে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাই আমি আবার বিয়ের প্রস্তুতি নিচ্ছি। এই বলে রামরতন বাবু আবার নিজের মেয়ের বিয়ের জন্য প্রস্তুতি নেয়, কিন্তু এবার আর ঘোমটার নিচে বউ বদল হয় না, আর সীমার সঙ্গে তরুণের খুবই ধুমধাম করে বিয়ে হয়। উফ, কি শীত পড়েছে! আর এই শীতের মধ্যে কেউ আমার 20 টাকার ডিম ভাত খেতেই আসছে না। এই শীতের মধ্যে সকাল সকাল উঠে বেশ কষা করে ডিমের ঝোল আর ভাত রান্না করলাম, কিন্তু আজকে একটা গ্রাহক আমার দোকানে আসলো না। এরকম ভাবে চলতে থাকলে শীতের মধ্যে নিজের পরিবারকে নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন হবে। কমলা প্রত্যেকদিন সকালবেলা উঠে বেশ ভালো করে কষিয়ে মশলাপাতি দিয়ে ঝাল ঝাল ডিমের ঝোল এবং ভাত রান্না করে, কারণ শীতের মধ্যে ঝাল ঝাল ডিমের কষা এবং ভাত খেতে বেশ দুর্দান্ত লাগে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই যে কমলা ঠেলাগাড়ি করে 20 টাকার ডিম ভাত বিক্রি করায় কেউ তার কাছ থেকে ডিম ভাত খেতে পছন্দ করে না। তাড়াতাড়ি আসুন, আমার দোকানে 20 টাকা দিয়ে ডিম ভাত খেয়ে নিন। শীতের মধ্যে এক প্লেট গরম গরম ডিম কষার ভাত মাত্র 20 টাকা। খেয়ে বসে তো কাজ নেই, যেই গরিবের দোকানে 20 টাকায় ডিম ভাত খেয়ে যাব। ঠান্ডার মধ্যে একটা ঢাকা দেওয়া জায়গার ব্যবস্থা নেই, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম ভাত খেতে হবে। তার মধ্যে আবার চারিদিকে ভাতের উপর ধুলোবালি পড়ে আছে। সেই কারণেই মনে হয় 20 টাকাতে ডিম ভাত বিক্রি করছে। ছি ছি ছি। এই কথা শুনে কমলার ভীষণ পরিমাণে খারাপ লাগে। সকলে শীতের মধ্যে 4-5 টাকার রেস্টুরেন্টে আরাম করে বসে 200 টাকা দিয়ে ডিম ভাত খাবে, কিন্তু ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কোনো গ্রাহকই 20 টাকার ডিম ভাত কিনে খেতে চায় না। তাই কমলা 1 টাকাও লাভ করতে পারে না। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু 1 প্লেট ডিম ভাত বিক্রি হলো না। কেউ খাবেন? 20 টাকার কষা কষা ডিম ভাত কেউ খেতে চান? 20 টাকায় ডিম ভাত খেতে চাইলে আমার দোকানে চলে আসুন। এতবার ডাকা সত্ত্বেও কেউ কমলার কথাই পাত্তা দেয় না। সকলে বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে গায়ে শালমুড়ি দিয়ে ঘরে ঢুকে পড়ে, আর কমলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে ডিম ভাতের ঠেলাগাড়ি নিয়ে মন খারাপ করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবার এতই ঠান্ডা পড়েছিল যে ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে কমলার ঠান্ডায় হাত জমে যায়, তাই বাড়ি ফিরতে তার খুবই কষ্ট হয়। বাড়ি ফেরার পর, মা তুমি এসে গেছো? আমার খুব খিদে পেয়েছে মা। তোমাকে সকালবেলা পিৎজা আনার কথা বলেছিলাম, তোমার মনে আছে তো? তাড়াতাড়ি আমাকে গরম গরম চিজ দেওয়া পিৎজা দাও, আমি পিৎজা খেয়ে ঘুমিয়ে পড়ি।
কিছু মনে করিস না বাবা, আজকে ঠান্ডার মধ্যে এক প্লেটও ডিম ভাত বিক্রি করতে পারিনি, তাই টাকা না থাকার কারণে তোর জন্য পিৎজাও কিনে আনতে পারিনি। তুই আর কটা দিন অপেক্ষা কর, এই শীতকাল কেটে গিয়ে গরমকালটা পড়ুক, তারপর ডিম ভাত বিক্রি শুরু হলে তোকে আমি গরম গরম পিৎজা খাওয়াবো, কেমন? দাদ, তুমি সেই আগের বছর শীতকাল থেকে একই কথা বলে আসছো। তোমার ডিম ভাত বিক্রি হয় না, আর আমার পিৎজাও খাওয়া হয় না। আমার খুব খিদে পেয়েছে মা। হ্যাঁ জানি বাবা, তোর খুব খিদে পেয়েছে, সেই কারণে দেখ ঠেলা গাড়ি করে কতগুলো ডিম কষা আর ভাত নিয়ে এসেছি। আজকেও আমরা সবাই মিলে গরম গরম ডিম কষা আর ভাত খাবো। প্রত্যেকদিন ঠেলা গাড়ির 20 টাকা ডিম কষা ভাত বিক্রি না হওয়ায় কমলা সেই ডিম কষা আর ভাত শ্বশুর বাড়ির লোকেদেরকে খাইয়ে দেয়। আর স্বাভাবিকভাবে প্রত্যেকদিন ডিম কষা আর ভাত খাওয়ার ফলে কারোরই পেটের অবস্থা ঠিক থাকে না, কিন্তু কমলার কোনো উপায় নেই। সে প্রত্যেকদিন গ্রাহকদের জন্য বাসি ডিম কষা আর ভাত নিয়ে যেতে পারে না, আর এতগুলো ডিম ফেলে দিতেও তার গায়ে লাগে। তাই তারা সকলে মিলে ভাগাভাগি করে ডিম কষা আর ভাত খেয়ে নেয়। কিন্তু আজকে তোতন কিছুতেই সেই ডিম কষা আর ভাত খেতে চায় না। আমি আজকে কিছুতেই ডিম কষা খাবো না। গোটা ডিসেম্বর আর জানুয়ারি মাস ধরে শীতের মধ্যে সকলেই কড়াইশুঁটির কচুরি খাচ্ছে, মটন কষাও খাচ্ছে, কতজন তো পুলি পিঠে পাটি সাপটাও খাচ্ছে, আর আমরা পড়ে পড়ে তোমার এই 20 টাকার ডিম কষা আর ভাত খাচ্ছি। তুমি খাও ডিম কষা, আমি শুয়ে পড়লাম। বাবা তুই আমার উপরে এত রাগ করিস না। শীতের মধ্যে যদি রোজ ডিম খাস তাহলে শরীর গরম থাকবে আর শরীরে কোনো রোগও হবে না। কমলার এই কথা শুনে তার শাশুড়ি মা লতা দেবী কম্বলের ভেতর থেকে বেরিয়ে আসে। তুমি একথা বলছো বৌমা? প্রত্যেকদিন এই ডিম ভাত খেয়ে খেয়ে আমার শরীর আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। আমার নাতনিটাকে অন্তত আর ভুল বুঝিও না তুমি। আজকে যখন ও খেতে চাইছে না, তাহলে ওকে আর ডিম ভাত খাওয়ানোর জন্য জোর করতে হবে না। আয় তোতন, আমার কাছে শুবি আয়। তোতন তার ঠাকুমার কাছে গিয়ে শুয়ে পড়ে। কমলার শাশুড়ি মা বয়স্ক, তাই লতা দেবীর রোজ রোজ ডিম কষা খাওয়ার ফলে পেটের অবস্থা ঠিক থাকে না, কারণ এমনিতেই ওনার বয়স হয়েছে। ডাক্তার হাই প্রেসার এবং সুগারের কারণে তাকে তেল মশলা জাতীয় জিনিস খেতেও বারণ করেছে। কিন্তু তবুও বৌমার টাকা অপচয় হবে বলে সে কষ্ট করে হলেও ডিম কষা আর ভাত খেয়ে নেয়। আসলে দারিদ্রতা যখন মাথা চাড়া দিয়ে ওঠে তখন মানুষের রোগও আবছা হয়ে আসে। সকলের এত কষ্ট দেখে কমলার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আমি আর আমার পরিবারের কষ্ট সহ্য করতে পারছি না ঈশ্বর। একদিনও আমার 20 টাকার ডিম কষার ভাত বিক্রি হচ্ছে না। এই ডিমগুলো যদি আমি ফেলে দিয়ে নষ্ট করি তাহলে আমার সংসার কি করে চলবে? ইতিমধ্যে কমলার স্বামী রতন বাঁশের কারখানা থেকে কাজ করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরে আসে। রতন এবং কমলা দুজনে মিলে ডিম কষা এবং ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার ভয়ঙ্কর শীতের মধ্যে কমলা 20 টাকার ডিম কষার ভাতের ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। সেদিন দুপুরবেলা সে রাস্তার কোনায় দাঁড়িয়ে ডিম কষার ভাত বিক্রি করছিল। এমন সময় উফ, আজকে খুব খিদে পেয়েছে। অঙ্কের মাস্টার মশাই সারা দুপুর ধরে টিউশন পড়ালো, কিন্তু দুমুঠো ভাত খেতে দিল না। আর আজকেই মাকে মামার বাড়িতে যেতে হলো। বাড়িতে ভাত রান্না করে দেওয়ার মতো কেউ নেই। আমি এবার কি খাই? ব্যাগে তো মাত্র 20 টাকাই পড়ে আছে, আর এই 20 টাকা দিয়ে কোনো বড় রেস্টুরেন্টে কোনো খাবারও তো পাওয়া যাবে না। ঠিক এমন সময় তিতলি কমলার ডিম ভাতের ঠেলাগাড়ি দেখতে পায়। ঠেলাগাড়িতে রাখা বেশ বড় বড় ডিমের কষা এবং ধোয়া ওঠা ভাত দেখে তিতলির ভীষণ পরিমাণে লোভ হয়। তাই সে পকেট থেকে 20 টাকা বের করে তাড়াতাড়ি ঠেলাগাড়ির দিকে দৌড়ে যায়। ও দিদি, ডিম কষার ভাত হবে গো? আমার ভীষণ খিদে পেয়েছে। আমি না হেঁটে হেঁটে বাড়ি যেতেও পারছি না। আমাকে 1 প্লেট গরম গরম ডিম কষার ভাত দাও না। আর এই 1 প্লেট ডিম কষার ভাত কত গো? 1 প্লেট ডিম কষার ভাত 20 টাকা। আর তোমার যখন এত বেশি খিদে পেয়েছে তাহলে আমি তোমাকে 20 টাকায় 2টো ডিম খাওয়াবো। তুমি একটু দাঁড়াও, এক্ষুনি আমি তোমাকে ডিম ভাত দিচ্ছি। তিতলি 20 টাকায় 2টো ডিম পাওয়ার কথা শুনে খুবই খুশি হয়। কমলা তাকে গরম গরম ধোয়া ওঠা ভাত এবং ডিম কষা দিলে সে চেটে পুটে সব ভাত ডিম দিয়ে মেখে খেয়ে নেয়। বা, তোমার হাতের ডিম কষার তো দারুণ স্বাদ। ভাগ্যিস আজকে মা বাড়িতে নেই, না হলে তো তোমার হাতের রান্না খেতেই পেতাম না। বড় বড় রেস্টুরেন্টও তোমার হাতের রান্নার কাছে ফেল হয়ে যাবে। তুমি চাইলে তো একটা রেস্টুরেন্টও খুলতে পারো। আর রেস্টুরেন্টের কথা তুমি বলো না। শীতের মধ্যে এমনিতেই কেউ আমার হাতে ডিম কষার ভাত খেতেই চাইছে না, তার উপর আবার রেস্টুরেন্ট খুলবো। 1 টাকা দিনে লাভ করতে পারি কিনা সন্দেহ। তার উপর রেস্টুরেন্ট কিনলে আমাকে ঘটি বাটি বিক্রি করে দিতে হবে। কমলার এরকম কথা শুনে তিতলির খুবই খারাপ লাগে। বিশ্বাস করো, আমার কাছে যদি এখন টাকা থাকতো
তাহলে আমি তোমাকে এক্ষুনি বেশ ঢাকা চাপা দেওয়া একটা ডিম ভাত বিক্রি করার মতো জায়গা তৈরি করে দিতাম, আর প্রত্যেকদিন তোমার কাছে এসে ফ্রিতে ডিম ভাত খেয়ে যেতাম। তিতলির কথা শুনে কমলা খুশি হয়। আসলে তিতলি এখন অনেক ছোট, সে কেবলমাত্র পাকা পাকা কথাই বলতে পারে। তাই তিতলি ডিম ভাত খেয়ে কমলাকে 20 টাকা দিয়ে নিজের বাড়িতে চলে যায়। রাত্রিবেলা শীতের মধ্যে কমলা বাড়ি ফিরে এসে আবার নিজের বরের সঙ্গে ডিম ভাত খায়, কিন্তু এবার সে তার শাশুড়ি মা এবং ছেলের জন্য গরম গরম সিদ্ধ ভাত রান্না করে দেয়। রাত্রিবেলা কমলা রতনকে বলে, জানো রতন, আজকে একটা বাচ্চা মেয়ে আমার দোকানে ডিম কষার ভাত খেতে এসেছিল, কিন্তু মেয়েটার মাথায় এত বুদ্ধি, ও আমার রান্না খেয়ে আমাকে বলল রেস্টুরেন্ট খুলতে। জানো, আরে ও বাচ্চা বলে এরকম বাচ্চা বাচ্চা বুদ্ধি তোমাকে দিয়েছে? রাস্তার ধারে মাত্র 20 টাকায় কেউ ডিম ভাত খেতে আসছে না, তার উপর আবার রেস্টুরেন্ট খোলার কথা বলছে। তুমি হাসছো ঠিকই, কিন্তু মেয়েটা বুদ্ধি তো খারাপ দেয়নি, কারণ তুমি বিষয়টা একটু ভালো করে ভেবে দেখো। আমি যে শীতের মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে ঠেলা গাড়িতে ডিম কষা বিক্রি করি, সেই জন্যই তো আমার কাছে কেউ ডিম কষা ভাত খেতে আসে না। তুমি বুঝতে পারছো না কমলা, এখন পৃথিবী অনেক পাল্টে গেছে, আর লোকে অনেক অনেক টাকাও রোজগার করছে, ফলে তারা কেন শীতের মধ্যে তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম ভাত খাবে বলো তো? তুমি ঠিক কথাই বলেছো, কারণ শীতের মধ্যে লোকের কাছে 20 টাকা দিয়ে ডিম ভাত খাওয়ার থেকেও বেশি প্রিয় আরাম করে বসে বড় বড় রেস্টুরেন্টে বেশি টাকা দিয়ে ডিম ভাত খাওয়া। কারণ শীতের মধ্যে ফুটপাতে দাঁড়িয়ে কেউ 20 টাকা দিয়ে ডিম ভাত খেতে পছন্দ করে না, সবাই বড় বড় রেস্টুরেন্টে গিয়ে বেশি টাকা দিয়ে খাবার খেতেই পছন্দ করে। আর আমি যদি ঠেলাগাড়ির চারপাশটা ঢেকে দিই, তাহলে কিন্তু সবাই আমার কাছে ডিম ভাত খেতে আসবে। কমলার এরকম বুদ্ধি রতনের মন ছুঁয়ে যায়। হ্যাঁ কমলা, তুমি কিন্তু মন্দ কথা বলনি, কিন্তু ঠেলাগাড়ির চারপাশ থাকবে কিভাবে? এখন ঠেলাগাড়ির চারপাশ থাকতে গেলেও তো অনেক টাকা খরচ হবে, আর আমাদের কাছে যদি অত টাকা থাকতো তাহলে তো আমরা নিজেদের জন্য বাড়ি বানিয়ে নিতাম। তুমি একটা বাঁশের কারখানায় কাজ করে চিন্তা করছো যে ঠেলাগাড়ির চারপাশ কিভাবে ঢাকবে? তুমি তো প্রত্যেকদিন কাজ থেকে ফিরে আসার পর আমাকে বলো যে বাঁশের অনেক টুকরো বেঁচে থাকে আর সেগুলো কারখানায় পড়ে নষ্ট হয়। কালকে তুমি সেই বাঁশের টুকরোগুলো নিয়ে এসে আমার ঠেলাগাড়িটা চারপাশ থেকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবে। কমলার এই বুদ্ধি শুনে রতন তার দিকে তাকিয়ে হাসে, কারণ সে এতদিনে বুঝতে পারে না যে তার বউয়ের মাথায় বেশ ভালোই বুদ্ধি আছে। পরের দিন সকালবেলা রোজকার নিয়ম মতো কমলা ঠেলাগাড়ি নিয়ে ডিম ভাত বিক্রি করতে চলে যায়। রতন নিজের বাঁশের কারখানায় গিয়ে মালিকের কাছ থেকে বাঁশের টুকরো নেওয়ার অনুমতি নেয়। রতন একটা গাড়ি বুক করে সেই বাঁশের টুকরোগুলো নিয়ে কমলার ঠেলাগাড়ির সামনে পৌঁছায়। তুমি এসেছো, চলো আমরা তাড়াতাড়ি এই বাঁশের টুকরোগুলো বেঁধে একটা সুন্দর ছোট ধাবার মতো তৈরি করি, আর তার মধ্যে বসার জন্য বাঁশের চেয়ার টেবিলও তৈরি করব। তুমি আমাকে শুধু উপদেশ দাও যে কিভাবে কি কি কাজ করতে হবে, আমি সব করে দেবো, আর এমন ভাবে বাঁশের ধাবা বানিয়ে দেবো যে ঝড় আসলেও তোমার 20 টাকার ডিম ভাত বিক্রি করা বন্ধ হবে না। ঠিক আছে ঠিক আছে। তারা দুজনে মিলে বাঁশের টুকরো জড়ো করে ঠেলাগাড়ির চারপাশ ঢেকে দিয়ে খুব সুন্দর একটা ছোট্ট ধাবার মতো তৈরি করে। তার উপর কমলা বোর্ড টানিয়ে লিখে দেয় যে এখানে 20 টাকার ডিম ভাত পাওয়া যায়। এরকম নতুন ধরনের 20 টাকার ডিম ভাত বিক্রি করা দেখে পথ চলতি সকলেই ভীষণ পরিমাণে আকর্ষিত হয়। তাই তারা সবাই বড় বড় রেস্টুরেন্টের খাবার ছেড়ে সেই 20 টাকার ডিম ভাতের দিকেই ছুটে আসে। ওই দেখো কি সুন্দর বাসের ধাবা তৈরি হয়েছে, বাহ! এই ধাবাটার মধ্যে তো একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে। ওইখানে গেলে 20 টাকায় ডিম ভাত খাওয়াও যাবে, আর সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়ার জন্য ফটোও তোলা যাবে, কারণ এরকম বাসের ধাবা কোথাও তো দেখিনি। পথ চলতি লোকজন সকলে 20 টাকার ডিম ভাত খাওয়ার জন্য কমলার তৈরি বাঁশের ধাবাতে চলে যায়। সেখানে গিয়ে সকলে মিলে ডিম ভাত খাওয়া শুরু করে। এমনিতেই যেহেতু কমলার রান্নার স্বাদ ভালো, তাই 20 টাকার ডিম ভাতের প্রচার করতে তার বেশি দেরি হয় না। চারপাশের বড় বড় রেস্টুরেন্ট তার এরকম 20 টাকার ডিম ভাতের কাছে মার খেয়ে যায়। যাক, আজকে আমার বেশ ভালোই 20 টাকার ডিম ভাত বিক্রি হয়েছে। প্রত্যেকদিন যদি এরকম ভাবে ডিম ভাত বিক্রি হয়, তাহলে আমার জীবনে আর কোনো কষ্টই থাকবে না। পরের দিন সকালবেলা থেকেই গ্রাহকেরা কমলার কাছে 20 টাকার ডিম ভাত খাওয়ার জন্য ভিড় করে দাঁড়িয়ে থাকে, কারণ বাঁশের তৈরি ধাবাতে এমনিতেই লোকজন বসে আরাম পায়, আর তার উপরে শীতকালে সস্তায় ডিম ভাত খাওয়া একটা আলাদাই মজা। এতদিনে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এখন প্রত্যেক দিনে আমার হাতে রান্না করা 20 টাকার ডিম ভাত খাওয়ার জন্য অনেক গ্রাহকেরাই ভিড় করছে। এর আগে প্রত্যেকদিন ডিম ভাত বিক্রি না হয়ে সব বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতাম, আর এখন আগের থেকে বেশি বেশি ডিম ভাত রান্না করতে হচ্ছে। দেখতে দেখতে কমলার জীবনে আর কোনো অর্থ কষ্ট থাকে না। সে নিজে রোজগার করা টাকা দিয়ে শাশুড়ি মায়ের চিকিৎসা করে এবং তার ছেলে তোতনকে ভালো ভালো খাবার কিনে নিয়ে এসে খাওয়ায়।
এভাবেই 20 টাকার ডিম ভাত বিক্রি করে কমলা এবং তার পরিবার বড়লোক হয়ে ওঠে।